আমাদের লাস্ট যেটা পড়েছিলাম সেটা ছিল অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, তো অ্যাভোগাড্রোর সূত্রে আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, কিন্তু পরমাণুর কথা বলেছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস, তাই তো? সেটা কিন্তু প্রকল্প ছিল, সূত্র ছিল না। সূত্র হলো কার কথাটা? অ্যাভোগাড্রোর কথাটা। এই অ্যাভোগাড্রো বলছে যে একই চাপ ও উষ্ণতা, মানে চাপটাকে ফিক্স থাকতে হবে আর উষ্ণতাকে ফিক্স থাকতে হবে, তাহলে নির্দিষ্ট আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এই কথাটা কিন্তু বলেছিলেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। ঠিক আছে, তো সেই অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা যেটা গাণিতিক রূপ পাবো, গাণিতিক মানে কি বলতো, যেটা আমি লিখে প্রকাশ করতে পারবো, এই অ্যাভোগাড্রো প্রকল্পে। অ্যাভোগাড্রো, এখন সূত্র বলি যেহেতু সূত্র এটা মানে স্থান পেয়ে গেছে। এই অ্যাভোগাড্রোর সূত্রে সে কি বলেছে যে ভি প্রপোর্শনাল টু এন। ভি প্রপোর্শনাল টু এন। ভি মানে কি? আয়তন। এন মানে কি? মোল সংখ্যা। স্যার মোল সংখ্যা কি জিনিস? এক মোল গ্যাস কথার মানে হচ্ছে 1 গ্রাম অণু যে কোনো পরিমাণ গ্যাস। 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাস বা 1 মোল গ্যাসকে আমরা বলছি তার মোল সংখ্যা। তাহলে যদি 1 গ্রাম অণু না হয়ে 2 গ্রাম অণু হয়, তাহলে সেক্ষেত্রে অণু সংখ্যাটা বেড়ে গেল, ডবল হয়ে গেল, মানে কি? তাহলে নিশ্চয়ই আয়তনটাও বাড়বে নিশ্চয়ই। তাহলে আয়তন যদি ফিক্স হয়, তাহলে অণুর সংখ্যা ফিক্স, মানে অণুর ভরগুলো ফিক্স। যদি আয়তনটা বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই সংখ্যাটাও কি হবে? বাড়বে। কেন? ও তো বলেই দিচ্ছে অ্যাভোগাড্রো যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসে যদি চাপ এবং তাপমাত্রা ফিক্স থাকে, তাহলে নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট গ্যাস থাকবে, নির্দিষ্ট অণুর সংখ্যা থাকবে। তাহলে যদি আমি অণুর সংখ্যা বাড়াই, তাহলে নিশ্চয়ই তাহলে আয়তনটা বাড়বে, তার মানে অণুর সংখ্যা কমাচ্ছি তো আয়তনটাও কমবে। তার মানে যেখানে অনেকগুলো অণু, তো আয়তনটা বেশি আছে ওর, অণুগুলো অনেক কম তো আয়তনটাও কম। তার মানে এটা কোন সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে ভি এর সঙ্গে এন এর সম্পর্ক সরল। এন হচ্ছে তাহলে কি? মোল সংখ্যা, কত মোল গ্যাস অণু। ঠিক আছে, আর এখানে তাহলে কি কি স্থির থাকবে? নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট উষ্ণতা। চাপ মানে তাহলে পি, আর উষ্ণতা হচ্ছে টি। এ দুটো কি থাকবে? স্থির। তবেই আমরা বলতে পারবো যে ভি প্রপোর্শনাল টু এন। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এটা হচ্ছে গাণিতিক রূপ। আর যেটা ভাষায় বলছি আমরা, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটা হচ্ছে ভাষায় সূত্র। ঠিক আছে, তো পরীক্ষা যদি এটা আসে, তোমাকে ভাষাতেও লিখতে হবে আর তোমাকে গাণিতিক রূপটাও লিখে নিতে হবে। ব্র্যাকেটে বলে দিবে ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, পি হচ্ছে চাপ, টি হচ্ছে তাপমাত্রা। টিটা অবশ্যই কোন স্কেল? কেলভিন স্কেল না সেলসিয়াস স্কেল? এটা কেলভিন স্কেল। কেন? ক্যাপিটাল টি আছে। ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেল, আর স্মল টি মানে সেলসিয়াস স্কেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে অ্যাভোগাড্রোর সূত্র একদম ঝকঝক পরিষ্কার। ওকে, ফাইন। এবার আমি যদি বলি, এটা যদি আমি একটা উদাহরণ সমেত বোঝাই, কিরকম? আমি ধরে নিলাম যে আমি 1 মোল আমি যে কোনো একটা গ্যাস নিলাম। কোন গ্যাস নিলাম? আমি নিলাম হাইড্রোজেন গ্যাস নিলাম। কি নিলাম বলো? 1 মোল হাইড্রোজেন গ্যাস। তাহলে আয়তন কত? 1 মোল। তাহলে এখানে যে অণুর সংখ্যা থাকবে, এই যে অণুর সংখ্যা থাকবে, সেই অণুর সংখ্যা যা হবে, আমি যদি 1 মোল যদি কিনি অক্সিজেন গ্যাস নিই, তাহলে নিশ্চয়ই সেই অণুর সংখ্যা কি হওয়ার কথা? সমান হওয়ার কথা, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো। কারণ অ্যাভোগাড্রো বলেই দিচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস, কত গ্যাস? 1 মোল। 1 মোল, তাহলে আয়তনটা কি আছে? সমান। তার আয়তন যদি সমান হয়, তার নির্দিষ্ট উষ্ণতা এবং চাপ এখানে বলে দিচ্ছি আমি, যেটা হচ্ছে এসটিপি, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে এই এসটিপিতে এটাও 1 মোল গ্যাস, এটাও 1 মোল গ্যাস। মানে কি? স্ট্যান্ডার্ড কি? টেম্পারেচার মানে তাপমাত্রা, পি মানে হচ্ছে চাপ। তার নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায়, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় তাহলে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক কি থাকবে? অণু থাকবে। তাই এখানে অণুর সংখ্যা আর এখানে অণুর সংখ্যা কি থাকবে? সমান থাকবে। ক্লিয়ার? তো এখন প্রশ্ন হচ্ছে সেই সংখ্যাটা কত? তোমরা কি জানো কেউ?
জানো 6.023 ইন্টু 10⁻23। তাহলে 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা ফিক্স, সেটা কত? 6.023 ইন্টু 10⁻23। 6.023 ইন্টু 10⁻23। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে 1 মোল গ্যাসে অণুর সংখ্যা। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার বক্তব্য হচ্ছে, তাহলে স্যার আপনি যে বললেন এই অ্যাভোগাড্রোর কথা অনুযায়ী, তাহলে কি স্যার এখানেও স্যার 6.023 ইন্টু 10⁻23 আর এখানেও স্যার 6.023 10⁻23 হবে? বিলকুল হবে, কারণ এখানে আয়তন কি আছে? সমান আছে। গ্যাস যেই হয়ে যাক না কেন, গ্যাস যদি আয়তন যদি সমান থাকে তো অণুর সংখ্যা সমান থাকবে। যদি এখানে স্যার 1 মোল আমি স্যার কার্বন ডাই অক্সাইড গ্যাস নিই, স্যার কি নেব? কার্বন ডাই অক্সাইড গ্যাস নেব। তাহলে তোমরা একটা কথা বলো আমাকে, কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি আমি নিই তাহলে সেক্ষেত্রে কত নিয়েছি আমি? 1 মোল। আর 1 মোল গ্যাস মানেই স্যার 6.023 10⁻23। এতটি কি অণু, এতগুলো কি অণু, পরমাণু কিন্তু না। পরমাণুর সংখ্যা কিন্তু কম বেশি হয়ে যাবে। কেন বন্ধুরা? কারণ হাইড্রোজেন আছে না স্যার, হাইড্রোজেন মানে কিন্তু দুটো পরমাণু মিলে একটা অণু হচ্ছে। এতটি যদি অণু হয় স্যার, তাহলে পরমাণু কিন্তু ডবল হয়ে যাবে, দুগুণ আছে না, তাহলে পরমাণু হবে এর ডবল। তাহলে স্যার আরেকটা প্রশ্ন, কি প্রশ্ন? স্যার এখানে যে লিখেছেন অক্সিজেন গ্যাস 1 মোল, কতটি অণু আছে স্যার? 6.023 10⁻23। যদি স্যার এখানে স্যার পরমাণু বলি কতগুলো আছে? এটাও ডবল আছে। O2 মানে কি? দুটো করে পরমাণু মিলে একটা করে অণু তৈরি হয়েছে। তার মানে মনে করো যে H2 একটা পরিবার, এই পরিবারের দুজন আছে মেম্বার, একটা দুটো H আছে, তো এক একটা H হচ্ছে পরমাণু আর পুরোটা ফ্যামিলি হচ্ছে এক একটা অণু। তাহলে ফ্যামিলি আছে এতগুলো, তো কতগুলো মেম্বার? এক একটা ফ্যামিলি দুজন করে আছে, 2 করে গুণ হবে, তাহলে ডবল হয়ে যাবে না? তাহলে তোমরা আমাকে বলো, কার্বন ডাই অক্সাইড একটা ফ্যামিলি নিশ্চয়ই, তাহলে স্যার এই ফ্যামিলিতে কটা আছে স্যার পরমাণু মেম্বার? 3টা মেম্বার, একটা কার্বন আর অক্সিজেন স্যার দুটো, তাহলে মোট 3টা করে মেম্বার। এই 3টা করে মেম্বার মিলে একটা ফ্যামিলি, মোট ফ্যামিলি হচ্ছে স্যার 6.023 10⁻23টি। তাহলে স্যার মোট কতগুলো মেম্বার হবে? 3 দিয়ে গুণ করে দেবো। কথা মনে হয় ক্লিয়ার না? ঠিক কিনা বলো? ওকে, তার মানে এর সঙ্গে কত গুণ হবে? 3 গুণ হবে। এতগুলো কি পরমাণু। এই পরমাণুর কথা ভুলে কে বলেছিল? বার্জেলিয়াস। আর ওকে সংশোধন করে কে বলেছে ঠিকঠাক? অ্যাভোগাড্রো। এ থেকে অ, অ থেকে অণু। অ্যাভোগাড্রো মানে যে অ আছে এর মধ্যে না, তো অণু খেয়াল রাখবে, কথাটা পরমাণু না। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর তোমরা জানো মোলার আয়তন কি? 1 মোল যে কোনো গ্যাসের আয়তনকে বলা হয় মোলার আয়তন, আর এর মানটা ফিক্স 22.4 লিটার। 22.4 লিটার। তাহলে স্যার এটা তো 1 মোল গ্যাস, তাহলে এর কি আয়তন স্যার 22.4 লিটার? বিলকুল ঠিক। স্যার এটাও তো স্যার 1 মোল, তাহলে কি 22.4 লিটার? বিলকুল ঠিক। এটা হচ্ছে 1 মোল, 22.4 লিটার। ঠিক আছে, তাহলে 22.4 লিটারের মধ্যে আছে সবাই, কিন্তু এখানে অণু সংখ্যা সবাই ফিক্স, কিন্তু পরমাণু কম বেশি হতে পারে। বুঝলে, ফ্যামিলির সংখ্যা ফিক্স, মেম্বার কম বেশি হতে পারে। ঠিক আছে, আমি বললাম দুটো ফ্যামিলি আয়, তো দুটো ফ্যামিলি মানে কি? দুটো ফ্যামিলিতে হতে পারে, এটা ফ্যামিলি 4 জন, ওটা 4 জন, 8 জন হতে পারে। আর অন্য একটা বললাম যে আয়, দুটো ফ্যামিলি আয়, ওরা মোট 4 জন এসছে মনে করো, কেন? স্বামী স্ত্রী আছে, নতুন বিয়ে শাদী হয়েছে, দুটো করে মাত্র লোক এসছে, 4টা লোকে ওরা দুটো ফ্যামিলি, আর এরা 8টা লোকে দুটো ফ্যামিলি। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? ভেরি ফাইন। তাহলে অ্যাভোগাড্রো সূত্রটা মোটামুটি ক্লিয়ার, কোনো সমস্যা আশা করি নেই। বলো এবার, বলো তোমরা যে বলছিলে স্যার বুঝতে পারছিলাম না, বুঝতে পেরেছো এবার? তোমরা কেমন বুঝে? কঠিন আছে, এত ইজি জিনিস, এই তো ভালোবাসার জিনিস এগুলো। নেক্সট ফিরে আসো। এবার আমরা দেখে নেব শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ুর ধারণা। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। এটা শুষ্ক বায়ু আর একটা
আর্দ্র বায়ু। ঠিক আছে, আগে বুঝে নাও কোনটা শুষ্ক বায়ু আর কোনটা আর্দ্র বায়ু। শুষ্ক বায়ু মানে হচ্ছে এটা ঠান্ডার সময় বাতাসটা বইছে, ঠান্ডার সময় দেখবে একদম গাল টাল সব ফেটে যাচ্ছে, ভ্যাসলিন লাগাও রে। তার মানে আর্দ্র শুষ্ক বায়ু কিন্তু চামড়াকে ফাটিয়ে দেয়, খুব বাজে সময়। এই শীতকালটা তখন একদম অবস্থা খারাপ করে দেয় স্কিনের। আর আর্দ্র বায়ু মানে কি বলতো, আর্দ্র মানে ভেজা, মানে ভেজা বায়ুটা আছে, মানে ওর মধ্যে জলীয় বাষ্প আছে, মানে জলের ফোঁটা আছে মনে করো বাতাসের মধ্যে। আর যেটা শুষ্ক বায়ু ঠান্ডার সময় এই বাতাসে কোনো জলীয় বাষ্পই নেই। তাহলে যেই বাতাসটা ঠান্ডা, এটা লিখো শীতকাল, যখন শীতকালে বইছে, শীতকালে, তো এই শীতকালের যে বাতাসটা মানে শুষ্ক বায়ুটা, এটা কি শুকনো, শুষ্ক মানে শুকনো, আর আর্দ্র মানে ভেজা। আরো ক্লিয়ার করে নাও ব্যাপারটা, এটা শুকনো আর এটা ভেজা। ঠিক আছে, তো যেটা বাতাস শুকনো গালকে একদম শুকনো করে দেবে, ঠিক আছে, শুধু গাল নয় হাত পা সবকিছুই। আর এটা শীতকালে বইছে, এই সময় যদি কেউ ভ্যাসলিন না মেখে হাঁটাচলা করে তো অবস্থা খারাপ হয়ে যাবে ওর। আর যেটা আর্দ্র বায়ু মানে কি, যেটা গ্রীষ্মকালে বইছে, গ্রীষ্মকালে বা ওই যখন বর্ষাকালটা শুরু হচ্ছে তখন দিয়ে বাতাসে প্রচুর আর্দ্রতা থাকে। আর্দ্র মানে হচ্ছে জলীয় বাষ্প, মানে ভেজা বাতাস। তাহলে এই যে ভেজা লিখে দিয়েছে এখানে, বা এটাকে আমরা বলি কি বলবো, মানে ভেজাই বলি। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে স্যার এখানে শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ুর মধ্যে কোন বায়ুটা ভারী বা কোন বায়ুটা ঘন আর কোনটা লঘু। মনে রাখবে এই শুষ্ক যেটা বায়ু আছে এই বাতাসটা বেশি ভারী, আর এই বাতাসটা হচ্ছে হালকা, এটা হচ্ছে হালকা আর এটা হচ্ছে ভারী। কেন তুমি বলো, এখানে তো বাতাসটা গরম, যদি গরম বাতাস হয় তো হালকা হবে নিশ্চয়ই, আর এটা বাতাস কি ঠান্ডা, তো ভারী। ঠিক, তো বক্তব্য হচ্ছে স্যার এই বাতাসে ম্যাক্সিমামটা থাকে নাইট্রোজেন গ্যাস থাকে, কিন্তু যখন আমি আর্দ্র বায়ু বলি এখানে কি থাকে, জলীয় বাষ্প। কি থাকে, দেখো নামই তো ভেজা, মানে কি জল থাকবে, জলের ফোঁটা থাকবে, আর জল মানে কি H2O। ওকে, তোমরা জানো যে নাইট্রোজেন যে আছে, তো নাইট্রোজেন কত পারমাণবিক ভর 14, তো এখানে 2 আছে মানে 14 দিয়ে কত 28, এর ভরটা প্রায় কত 28 গ্রাম। আর এর ভরটা কত স্যার, ও মানে তো স্যার 16, আর এখানে 1 2 এ 2 কত হচ্ছে 18 হচ্ছে না। তো তোমরাই বলো ভারী 28 গ্রাম ভারী নাকি 18 গ্রাম ভারী। তো এইটা যেহেতু ভারী এই জন্য শীতকালে শুষ্ক বাতাস ভারী বা ঘন, আর গ্রীষ্মকালে এই আর্দ্র বায়ু হালকা আর লঘু। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আশা করি দুটো পার্থক্য বুঝে গেছো। তাহলে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন। আশা করি বুঝতে পেরে গেছো, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু ও হালকা, কিংবা এটাও বলতে পারে যে আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু ভারী এবং ঘন কেন। ক্লিয়ার আশা করি? ওকে ডান। তোমরা একটা কথা মনে রাখবে যে একটা হচ্ছে আণবিক ভর, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার গিয়ে বাষ্প ঘনত্ব। কথাটা খেয়াল রাখবে, একটা হচ্ছে বাষ্প ঘনত্ব, ঠিক আছে, আরেকটা হচ্ছে আণবিক ভর। তাকাও সবাই, একটা হচ্ছে আণবিক ভর। এই যে আণবিক ভর কথাটা আছে একে যদি 2 দিয়ে ভাগ করে দাও যেটা পাবে সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব। কিভাবে বলো, বাষ্প ঘনত্ব। তাহলে তোমরা আমাকে বলো যে আর্দ্র বাতাস যে আছে বা জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের এটা কি পেলাম, এটা বলো তো এটা কি পেলাম। তোমরা বলো এটা স্যার আণবিক ভর পেলাম। কি পেলাম? তাহলে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত হবে শিক্ষার্থী বন্ধুরা? 9। কেন স্যার? আপনি তো বললেন আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব পেয়ে যাবেন, তাহলে স্যার 18কে যদি ভাগ করি 2 দিয়ে তাহলে পেয়ে যাবো কত স্যার? 9। ওকে, কিন্তু একটা কথা খেয়াল রাখবা বন্ধুরা, যে যখন যখন আণবিক ভর কথাটা বলবো তখন এই গ্রাম কথাটা আমরা লিখতেই পারি যে এর ভর হচ্ছে 18 গ্রাম, কিন্তু যখন বাষ্প ঘনত্ব বলবে তখন গ্রাম লেখার দরকার নয়, শুধু সংখ্যাটা লিখবে। কি লিখবে বলো? শুধু সংখ্যাটা। ওকে, তাহলে বাষ্প ঘনত্বের কোনো একক টেকক কিছু নেই, শুধু সংখ্যা বলবে। তো বাষ্প ঘনত্ব কত? 9, আণবিক ভর 18। তাহলে যদি তোমাকে বলে যে কোন একটা গ্যাস আছে,
তোমাকে বললো সেই গ্যাসটার আণবিক বাষ্প ঘনত্ব 14, তো কত আণবিক ভর? 28। কারণ বাষ্প ঘনত্ব বলেছে 14, তা আণবিক ভরটা ডবল হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই কোথায় বলো 28। খেয়াল রাখবে যে আণবিক ভরটা বাষ্প ঘনত্বের ডবল বা বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক। ঠিক আছে, মানে আণবিক ভরটা বেশি আর বাষ্প ঘনত্বটা কম, মানে ঠিক আছে। তা যেমন তোমাকে বললো কোনো একটা গ্যাস আছে, দিয়ে বললো বাষ্প ঘনত্ব 8, কত বলো? বাষ্প ঘনত্ব 8, তাহলে কত হবে আণবিক ভর? 16। তাই এটা কোন বলো তো, এটা কার কথা বলছি? 16 কার আণবিক ভর? অক্সিজেন, ঠিক কি না? তো অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তো এক্ষেত্রে কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। যদি বলা হয় কার ক্ষেত্রে বাষ্প ঘনত্ব 9, জলীয় বাষ্প, এই যে বলো জলীয় বাষ্প, বুঝতে পেরেছো? ওকে, এটা একটু লিখবে তো লিখে নাও, শুধু এই পার্টটুকু লিখে নাও, মেটাবো আমি, এটা বই লেখা। এবার আমরা জানবো আদর্শ গ্যাস সমীকরণ। দেখো শোনো, আদর্শ গ্যাস সমীকরণ মানে কি? তার মানে আদর্শ গ্যাসের সমীকরণ কি করে তৈরি হবে বলছে যে এই অবধি তোমরা যতগুলো ফর্মুলা জানলে, স্যার কার কার জানলাম? একটা জানলাম বয়েল, একটা চার্লস, একটা অ্যাভোগাড্রো, এই তিনজন মিলে একসঙ্গে কাজ করবে আর দিয়ে একটা বানাবে ফর্মুলা। তাহলে আগে প্রথম বয়েলকে নিয়ে আসি। বয়েল বলছে ভি প্রপোর্শনাল টু কি ছিল বলো? 1/p। যখন কি ছিল? টি স্থির ছিল, আর কি ছিল স্থির? এন। এন মানে ওই কণাগুলো কতগুলো ভর, তাহলে টি এবং এন কি ছিল? স্থির। ডান। এবার নিয়ে আসবো কাকে বলো? চার্লস। ভি প্রপোর্শনাল টু টি, যখন কি ছিল? পি স্থির আর এন স্থির। এন মানে এখানে বলতে চাইছে যে কতগুলো অণু আছে, কতগুলো অণু মানে অণুর যে ভরটা ফিক্স আছে। তাহলে এটা গেল বয়েল গেল, এটা কে গেছে? এটা চার্লস হয়েছে। আর এবার কি আসবে? অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো বলছে যে ভি প্রপোর্শনাল টু এন, ভি প্রপোর্শনাল টু এন, যখন কি পি স্থির আর টি স্থির। মনে পড়ছে কি পড়ছে না? খুব ভালো করে লক্ষ্য করো, ভিপিটিএন, 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 এর বাইরে কেউ আছে আর? ওই জিনিসগুলোই খালি এদিক ওদিক এদিক ওদিক করে বিভিন্ন নাম চলে এসছে। ডান। তাহলে প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পারছো কোনটা বয়েল, কোনটা চার্লস, কোনটা অ্যাভোগাড্রো। সবাই দেখছে আমাদের তো প্রথম পার্টটা কমন রে, বলছে হ্যাঁ কমন। চলো ভিটাকে কমন রাখো, আর যা আছে সব গুণ করে দাও। 1/p গুণ টি গুণ এন, এর মানে ভি প্রপোর্শনাল টু টি ইন্টু এন বাই পি, রাইট? এই পিটা এখানে ভাগ আছে, এখানে আনলে পি ইন্টু ভি প্রপোর্শনাল টু এন ইন্টু টি। এই চিহ্নটাকে তুলতে গেলে একটা কি লাগবে? ধ্রুবক লাগবে। তাহলে কি হবে? পিভি ইকুয়াল টু এন টি, এখানে একটা আর নিলাম, সাজিয়ে লিখলে পরে কি হবে? পিভি ইকুয়াল টু এন আর টি। কেন স্যার? কেন কেন আরটা কেন, এনটা আগে, তার আগে কেন? এখানে কি সমস্যা ছিল স্যার? আর এন টি করলে কি সমস্যা ছিল? সমস্যা কিছুই নাই। যখন তুমি এবিসিডি গুলো পড়বে দেখবে এনটা আগে আসছে, এনটা আছে 14 নম্বরে, আরটা আছে 18 নম্বরে, আর টি আছে 20 নম্বরে। কথা বুঝলে কি বুঝলে না? পি আছে 16 নম্বরে, পি আছে 16 নম্বরে, আর ভি আছে 22 নম্বরে। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি কেন বুঝতে পেরেছো? স্যার ভিপি লিখলেও তো হতো, কারণ পিভি এর জন্য লিখছি যার পজিশন আগে তাকে আগে লিখছি। এ বি বেশি সুবিধা না বি এস বেশি সুবিধা? এ বি। কেন এটা আগে বলছি? এটা আগে অবস্থান, তাই। তো এটা জিনিস যা, এটা জিনিস তাই, গুণ আকারে আছে, কিন্তু এটা সাজিয়ে লেখার নিয়ম যে আগে তাকে আগে রাখো। তাহলে এটা কোন সমীকরণ? আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে স্যার আপনি কি এটাই বলছেন যে এই সমীকরণকে যারা যারা মেনে চলবে তারাই আদর্শ গ্যাস? বিলকুল সহি। যে সমস্ত গ্যাস
পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণকে মেনে চলবে, তারাই হচ্ছে আদর্শ গ্যাস। তো এই জন্য এটাকে বলছে আদর্শ গ্যাসের সমীকরণ। পিটা কি জিনিস? পিটা হচ্ছে স্যার চাপ, ভিটা হচ্ছে স্যার আয়তন, এনটা মোল সংখ্যা, আরটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। কেন? সবগুলো গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, মানে আদর্শ গ্যাসগুলোর কথা বলছি। আর টিটা কি? তাপমাত্রা। শিক্ষার্থী বন্ধুরা ক্লিয়ার না? ক্লিয়ার না জানাও, কমেন্টে জানাও, কমেন্টে। এই যে আমরা পেলাম পিভি ইকুয়াল টু এনআরটি, এই এন মানে কি? মোল সংখ্যা, কত মোল গ্যাস আছে, তাই তো, বা কত গ্রাম অণু পরিমাণ গ্যাস আছে। সেই এনটাকে আমরা একটু বুদ্ধি করে লিখবো অন্যরকম উপায়ে। কিরকম? তাকাও, কথা বলো না তোমরা। এই যে দেখতে পাচ্ছ পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটাতে এন হচ্ছে মোল সংখ্যা। মোল মানে হচ্ছে কত মোল গ্যাস আছে। তোমরা জানো যে 1 মোল গ্যাস যে আছে, এই 1 মোল গ্যাসের ভরটাকে আমরা কি বলি? মোলার ভর বলতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এম এটা হচ্ছে মোলার ভর। এটা কি বলো? মোলার ভর। এর মানে কি? 1 মোল গ্যাসের ভর, কিন্তু আছে কত এখানে? এন মোল। তার মানে এটা যদি, এমটা যদি 1 মোল গ্যাসের ভর হয় আর এখানে আছে এন মোল, তাহলে মোট ভর কত? এন ইন্টু এম। এই মোট ভরটাকে, মোট যে ভর আছে এই মোট ভরটাকে আমি মনে করছি ডব্লিউ। তাহলে ডব্লিউ বেশি না এম বেশি? ডব্লিউ বেশি। কেন? স্যার আপনি তো বললেন মোলার ভর মানে 1 মোলের ভর। এটার মানে স্যার 1 মোল গ্যাসের ভর। এটা যদি স্যার 1 মোল গ্যাসের ভর হয়, আর এটা কত? এন মোল না? এটা কত বলো? এন মোল গ্যাসের ভর। তা নিশ্চয়ই এটা বেশি হবে। তাহলে কত হবে? এর এন গুণ না? এর কত গুণ? এন গুণ। আমরা কি বলতে পারি স্যার ডব্লিউ তার মানে এন ইন্টু এম? কেন? কারণ এম মানে কি 1 মোল, আর এন নিয়ে যদি গুণ করে দিই তাহলে এন মোল, আর এটা এন মোল মানে কি? মোট ভর। এটাই তো মোট ভর, দেখো লেখা আছে না? এটা কার ভর? গ্যাসের ভর। আর এটা 1 মোল গ্যাসের ভর। কথা বুঝছো কি বুঝছো না শিক্ষার্থীরা? হ্যাঁ। তাহলে আমি এন এর জায়গায় এন না লিখে আমি লিখতে পারি ডব্লিউ বাই এম, এর মানে হচ্ছে এন। তাহলে আমি এনটাকে আর এন লিখবো না, আমি ডাব্লিউ বাই এম লিখবো। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো স্যার লেখা যাবে কি? যে পি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। ঠিক, ডাব্লিউ বাই এম আর টি। এটাকে আরো একটু আমরা একে মডিফাই করব। কি করব স্যার? এইখানে দেখতে পাচ্ছ এমটা ভাগ আছে না, একে এইখানে আনো গুণ আকারে, তাহলে পি ইন্টু এম হয়ে যাবে। আর এখানে ভিটা গুণ আকারে আছে, ওকে ভাগ করে দাও ডান দিকে গিয়ে, তাহলে ডাব্লিউ বাই ভি আর টি হয়ে যাবে। নিশ্চয়ই হবে কি হবে না? এবার ডাব্লু মানে কি? স্যার ডাব্লু মানে ভর, গ্যাসের মোট ভর। এই যে ডাব্লু মানে মোট ভর, এটা ভর। আর ভি মানে কি? আয়তন। তোমরা জানো যে ভরকে যদি আমি আয়তন দিয়ে ভাগ করি আমরা কি পাই বলো তো শিক্ষার্থী বন্ধুরা? আমরা ঘনত্ব পাই। তোমরা জানো যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। জানো কি জানো না? তার মানে এটা মানে তাহলে স্যার এখন কি? ঘনত্ব। আর ঘনত্বকে আমরা ইংলিশে বলি ডেনসিটি। কি বলি? ডেনসিটি। তো একে আমি লিখবো স্যার ডি দিয়ে, ডি ফর ডেনসিটি। ভর ফর এখানে ডাব্লু লিখেছি। ডাব্লু মানে কি জানো? ডাব্লু মানে ওয়েট। ওয়েট মানে অ্যাকচুয়ালি ওজন বলে, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে ওজন ভর প্রায় একই ধরে নেওয়া হয়, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু ধরি না। এটা আমাদের কেমিস্ট্রির পার্ট। ওকে ওকে। আর আয়তন মানে কি? ভি। ভি মানে ভলিউম। তাহলে ডাব্লু বাই ভি মানে স্যার ডি। তাহলে এখানে আমি কি লিখবো বলো? ডি। তাহলে পি এম সমান সমান ডি আর টি। তা এটাই হচ্ছে একটা আমাদের ইকুয়েশন, আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে স্যার আপনি তো এক্ষুনি বললেন যে এইটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এখন বলছেন এটা কেন? এ তো বেইমানি। যে বেইমানি নয়, দুটোই একই ইকুয়েশন। এটা ছিল মূল সংখ্যা দিয়ে, আর এটা আছে ঘনত্ব দিয়ে। পরীক্ষায় এটাই প্রশ্ন আসবে, ঘনত্ব দিয়ে দেখাও যে আদর্শ গ্যাসের সমীকরণ এটা, তখন তোমাকে এখান থেকে এভাবে আসতে হবে। তাহলে পিএম ইকুয়াল টু ডি আর টি। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে পিএম মানে কি?
প্রাইম মিনিস্টার খেয়াল রাখবে, PM মানে प्राइम मिनिस्टर, और DRT डरते नहीं है, प्राइम मिनिस्टर डरते नहीं है, देखो डरते, তাহলে প্রাইম মিনিস্টার ডরতে নেই है, তো এই প্রাইম মিনিস্টার ডরতে ইকুয়াল করে দেবে, হয়ে গেল, মনে থেকে যাবে। আর এটা তো আছেই PV ইকুয়াল টু NRT। কেমন লাগলো বলো, লেখো। বাবু মজা পাচ্ছ? ভেরি গুড। এবারে আমাদের যে ফর্মুলা পেলাম PV ইকুয়াল টু NRT, এই যে PV ইকুয়াল টু NRT পেলাম তো। তোমরা এখন বলবে যে স্যার এটা তো আদর্শ গ্যাসের সমীকরণ, অবশ্যই সমীকরণ কত, n মোল গ্যাসের জন্য। যদি এটা n মোল না হয় স্যার 1 মোল গ্যাস নি, তখন কি হবে ইকুয়েশনটা, তখন হয়ে যাবে PV ইকুয়াল টু RT। কেন বলো তো, তখন n এর মান কত হয়ে যাবে, 1 মোল মানে কি n এর মান 1, তো 1 গুণ করা মানে কি ওটাই PV ইকুয়াল টু RT। তাহলে এই যে পেলাম এটাও কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ, কিন্তু এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য, আর এটা হচ্ছে n মোল গ্যাসের জন্য। তো লিখতে পারি যে এটা থাক, সমস্যা নাই, n মোল এটা 1 মোল। এবার বক্তব্য হচ্ছে যে আর এর পরিচয় কি বললাম, আদর্শ গ্যাসের সর্বজনীন গ্যাস ধ্রুবক, এর নাম কি বলো, সর্বজনীন গ্যাস ধ্রুবক। এখন বক্তব্য হচ্ছে স্যার আর এর একক কি হবে, কারণ তোমরা জানো যে P মানে চাপ, তোমরা কিন্তু চাপের একক জানো, কি বলো চাপের একক, চাপের একক হতে পারে কি বলো, পাস্কাল আছে, তারপর তোমার আছে নিউটন পার মিটার স্কোয়ার আছে, ডাইন পার সেমি স্কোয়ার আছে কি নেই বলো, আর বার আছে, টর আছে, কতগুলো আছে, অনেকগুলো আছে সমীকরণ একক। আচ্ছা ভি মানে আয়তন, এরকম কি আছে, লিটার হতে পারে, আচ্ছা লিটার একটা, ঠিক আছে। এন মানে কি মোল সংখ্যা, তো মোল এর একক কি মোল। আর আমি জানি না, টি জানি, টি এর একক কি বলো, কেলভিন, টি এর একক কেলভিন। তাহলে সবগুলো জানি স্যার, শুধু আটটাই জানি না, একটু কষ্ট করে আটটা একটু বের করে দেবেন, অবশ্যই বের করে দেবো। তাই এখান থেকে আর এর যদি মানটা তুমি বলো, তাহলে কি বলো, তাহলে এখানে পিভি বাই কত বলো, এন টি হবে কি হবে না, এই যে আর এর মানটা কত, পিভি বাই এন টি, এখানে এন টি গুণ অবস্থায় আছে, এখানে ভাগ হয়ে গেল, ওকে। তাহলে স্যার এখানে একটা কথা বলা যাবে, কি কথা, এই যে চাপ আছে, চাপ আছে না, তো চাপ মানে কি বলা যায়, বল বাই ক্ষেত্রফল। তোমরা জানো যে চাপ মানে কি বলো, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এখন বক্তব্য হচ্ছে যে বলকে আমরা কিভাবে লিখি, mL/(-2), ক্লাস 9-এ পড়ে এসছো, সুন্দর। তাহলে mL/(-2), আর ক্ষেত্রফল মানে কি বলো, মানে L স্কোয়ার, লেখা যাবে কি যাবে না বলো, ক্ষেত্রফল মানে L স্কোয়ার, কেন আমরা বলি বর্গ মিটার বলি, তো বর্গ মানে স্কোয়ার, আর এল মানে কি লেন্থ, তো লেন্থের স্কোয়ার, ওকে ডান। এবার দেখো ভালো করে, এখানে এল একটা, এখানে এল দুটা, তো একটা এল থাকলো উপরে, তার মানে তাহলে থাকলো কি বলো এখান থেকে, তাহলে একটা কাজ করো, এম, এই এলটা নিচে আসে না, উপরে উঠলে পাওয়ারটা কত হয়ে যাবে, -1, আর টি এর পাওয়ার -2, এটা পেলাম কি চাপের। তাহলে এখানে চাপের মাত্রাটা লিখে নাও, কত আছে বলো, এম বলো বলো L⁻⁻1 T⁻2 ইন্টু, এবার ভি আছে, ভি মানে কি, ভি মানে তোমরা বলবে স্যার ভি মানে হচ্ছে আয়তন, মানে আয়তন মানে কি ঘনমিটার, মানে ঘন মানে কি কিউব, এল কিউব, এটা হয়ে যাবে এল কিউব। আর নিচে কত এন, এন মানে কি মোল, এটা মোল দিলাম। আর টি মানে কি স্যার কেলভিন, মানে স্যার এই যে কে মানে কেলভিন, ওকে। তো তোমরা এখন বলো যে স্যার কি হয়েছে স্যার, এম আছে এম দিলাম, এখানে এল স্যার -একটা, আর এখানে স্যার এল আছে 3টে, তাহলে 3টা থেকে একটা বাদ, দুটো, মাইনাস কেন, শুধু প্লাস হবে তো, 3 তো প্লাস আছে, 3 থেকে 1 গেলে 2, আর টি এর পাওয়ার স্যার -2, আর নিচে স্যার মোল, আর এখানে স্যার কেলভিন। এবার বলো তো তোমরা আমাকে বুদ্ধি করে, mL²T⁻², কার মাত্রা, এটা শক্তির মাত্রা, মনে পড়ছে কি পড়ছে না, mL²T⁻², শক্তির মাত্রা,
বা কার্যের মাত্রা পড়েছো তোমরা। তোমরা জেনেছিলে ক্লাস 9-এ বল হচ্ছে ml × 10⁻², আর কার্য হচ্ছে ml² × 10⁻²। তাহলে এটা তাহলে কার্য না? আর তোমরা জানো কার্যের একক কি? কার্যের একক বা শক্তি, কার্য শক্তি একই জিনিস, কার্য বা শক্তি একক হচ্ছে জুল। তাহলে এটা হয়ে যাচ্ছে জুল, আর নিচে কি মোল, আর এটা কি বলো কেলভিন। এই মোল আর কেলভিনকে উপরে তুললে হয়ে যাবে ইনভার্স, ইনভার্স হয়ে যাবে। তাহলে জুল পার মোল পার কেলভিন, বলো জুল পার মোল পার কেলভিন, বলো জুল পার মোল পার কেলভিন, বলো জুল পার মোল পার কেলভিন। তাহলে এটাই হচ্ছে আর এর একক, মানে সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। থাকবে মনে? এটা হলো কি বলো এসআইতে। সিজিএসে বলো এখানে লিখবে আর্গ লিখবে, তাহলে আর্গ পার মোল পার কেলভিন, আর্গ পার মোল পার কেলভিন। ঠিক, লিখে নাও। আমরা এখান থেকে জানলাম আর এর কি জানলাম, একক জানলাম। এবার এর একটা মানও আছে, সেই মানটা একটু কষ্ট করে খেয়াল রাখবে। 8.314 এই যে জুল পার মোল পার কেলভিন। আর এর যে এককটা বলো, একদম জুল পার মোল পার কেলভিন। কি ছেলেগুলো বলছে কি হচ্ছে স্যার। এবারে শোনো মন দিয়ে, এই আদর্শ গ্যাস নিয়ে যেহেতু কথা আমাদের চলছে, এই আদর্শ গ্যাস নিয়ে আমাদের আরো কিছু কথা বলবো। সেটা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। গ্যাসের দেখো গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। কথার মধ্যে দেখো ভালো করে যে এখানে একটা গতি কথা আছে, এর মানে গ্যাসের গতি আছে। গ্যাসের তো গতি নেই, গ্যাসের যে অণুগুলো তাদের গতি আছে। তো একটা আবদ্ধ আমি পাত্র নিচ্ছি, সেই পাত্রকে আমরা আধার বলতে পারি। তাহলে আবদ্ধ আবদ্ধ একটা আধার আছে মনে করো, এটা আবদ্ধ হলো, খোলা হয়ে গেছে, এই যে দিলাম আবদ্ধ করে, এই যে আবদ্ধ করে দিলাম, এর মধ্যে আমি গ্যাস নিয়েছি। কি নিয়েছি বলো? গ্যাস। এই গ্যাসের কণাগুলো এভাবে কিন্তু আছে, আলটিমেটলি আছে। ক্লিয়ার? এই যে গ্যাসের কণাগুলো রয়েছে এটা হচ্ছে আবদ্ধ পাত্রের মধ্যে, পাত্রকে আমরা আধারও বলতে পারি। তো এই আবদ্ধ পাত্রের মধ্যে বা আধারের মধ্যে গ্যাসের কণাগুলো রয়েছে। এই কণাগুলোর প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কণাগুলো অত্যন্ত ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে এদের ভর নেই বললেই চলে, বা এদের ভরটাকে শূন্য ধরা হয়। তাহলে প্রথম পয়েন্ট কি পেলাম, গ্যাসের কণাগুলো অত্যন্ত ছোট্ট, আর প্রত্যেকটা কণা আকারে গোল এবং কঠিন। প্রত্যেকটা কণা আকারে কেমন, গোল এবং কঠিন, এবং এরা অত্যন্ত ক্ষুদ্র। ক্লিয়ার? নাম্বার 2 পয়েন্ট কি পাচ্ছি, আচ্ছা লিখে দিলে, এরা হচ্ছে গোলাকার ও কঠিন। কারা বলো? কণা, কঠিন কণা। ঠিক আছে, গোলাকার ও কঠিন কণা পাত্রের মধ্যে আছে। নাম্বার 2 পয়েন্ট বলছে এই গ্যাসের কণাগুলো বা অণুগুলো অনবরত গতিশীল অবস্থায় থাকে। মানে গতিশীল মানে কি, সারাক্ষণ ছোটাছুটি করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে গ্যাসের কণাগুলো সারাক্ষণ কি থাকে, গতিশীল থাকে। নাম্বার 3 পয়েন্ট, আমি সবটা লিখছি না, জাস্ট খালি মূল কথা লিখে দিচ্ছি। গতিশীল থাকছে। নাম্বার 3, গ্যাসের অণুগুলি যখন চলাফেরা করে চারদিকে, তখন গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে ধাক্কা খায় এবং পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। তাহলে কি বলতো, অনবরত কি করে বলো, অনবরত ধাক্কা খায়, অনবরত। দেখো তাহলে কি বললাম, গ্যাসের অণুগুলি অনবরত কি করে, ধাক্কা দেয়, ধাক্কা দেয়। কোথায়? নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে বা আধারের দেওয়ালে, অনবরত। ক্লিয়ার না? ক্লিয়ার না? নাম্বার 4 পয়েন্ট সেটা হচ্ছে ধাক্কা দেয়। শোনো মন দিয়ে, ধাক্কা দেওয়ার সময় ধাক্কাগুলি হবে
স্থিতিস্থাপক ধাক্কা, স্থিতিস্থাপক, এটার মানে কি স্যার? স্যার এটার মানে কি স্যার? স্থিতিস্থাপক কথার মানে হচ্ছে যখন ধাক্কাটা দেবে, কণাগুলো যখন ধাক্কা দেয় নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে, এই ধাক্কা দিল বা কখনো পাত্রকে ধাক্কা মারছে, তো ধাক্কা দেওয়ার সময় ধাক্কাগুলো হচ্ছে স্থিতিস্থাপক। এর মানে হচ্ছে এ একটা শক্তি নিয়ে যাচ্ছে, যখন কেউ ধাক্কা দেয় তো এখানে গিয়ে যানটা বেরিয়ে যাবে, মানে এই আসলো, এই যে আসলো ধাক্কা দিল, দিয়ে একটু অবশ হবে, যে আসার সময় একটু আস্তে আসবে, মানে লুসুর লুসুর আসবে, কিন্তু না, এই যে বলছে ধাক্কাটা হচ্ছে স্থিতিস্থাপক, এর মানে হচ্ছে ধাক্কা দেওয়ার পরেও এর শক্তি কিন্তু কমবে না, মানে যেই এনার্জি নিয়ে গেছে আবার সেই এনার্জি নিয়ে উঠে আসবে। আমাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমি উঠে আসবো, আমি তো আস্তে আস্তে আসবো, লুসুর লুসুর আসবো, কিন্তু এ না, একে ধাক্কা মারলো ঠিকই আবার চলে আসলো। তার মানে বলতো এখানে কি শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে? ঘটে না। তাহলে এই স্থিতিস্থাপক ধাক্কা হওয়ার জন্য, এই ধাক্কা হওয়ার জন্য 5 নম্বর পয়েন্ট বলতে পারি যে অণুগুলির শক্তির মানে গতি শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে না, শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার কথা হচ্ছে এদের স্যার শক্তি কেমন হতে পারে, এদের যে গতিশক্তি আছে এদের গতিশক্তি কেমন হতে পারে, বা এদের যে গতিবেগটা কেমন হতে পারে? গতিবেগটা একদম লো থেকে শুরু করে অসীম অব্দি হতে পারে। মানে কোনো মানে গতি মানে কণাগুলো তো ছোটাছুটি করছে, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, তো এরা যখন ছোটাছুটি করে বিভিন্ন অণুর গতিবেগ বিভিন্ন রকম হতে পারে। কারোর গতিবেগ অনেক আছে, কারোর গতিবেগ কম আছে। যার গতিবেগ বেশি তার গতিশক্তি বেশি, যার গতিবেগ কম ওর গতিশক্তি কম। তাহলে কণাগুলোর যে গতিশক্তি নির্দিষ্ট না বিভিন্ন মানের? তাহলে কণাগুলির গতিশক্তি বিভিন্ন মানের হয়, কিন্তু একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা কণার গতি কিন্তু মাপা যাবে না, প্রত্যেকটা কণার গতিশক্তি মাপা অসম্ভব। কেন? স্যার এরা তো ক্ষুদ্র ক্ষুদ্র, আর এরা নির্দিষ্ট মুহূর্তে কোথায় আছে কি করে জানবো স্যার? এরা তো অনবরত যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, স্থির কেউ নেই। তার নির্দিষ্ট একটা সময়ে কি করে স্যার মাপবো যে ওটা কোন জায়গায় আছে আর কতটাও শক্তি নিয়ে আছে? মাপাটা কঠিন। তো কি করতে হবে? এই জন্য এর একটা গড় গতিশক্তি জানতে হবে, গড় মান জানতে হবে। তাহলে এই 7 নাম্বার পয়েন্ট বলছে গড় গতিশক্তিরা কিন্তু সমান। গড় মানে কি? গড়ে সবাই কি আছে? সমান। তাহলে প্রত্যেকটা অণুর নির্দিষ্ট গতি কিন্তু আমরা বা গতিশক্তি মাপতে পারবো না, কিন্তু ওভারঅল একটা গড় গতিশক্তি কিন্তু আমরা মাপতে পারছি এবং সেই মানটা আমরা জানছি। তো বলো তো, এখানে মনে করো ধরে নাও অনেকগুলো গ্যাসের কণা আছে, যদি এরকম ঠান্ডা অবস্থায় আছে তো সবাই এক জায়গায় গুটিয়ে সুটিয়ে আছে, আর যদি বাইরে যদি তাপ দিই তাহলে কি করবে? সবাই খালি বলো ছোটাছুটি করবে। কেন? ওই গরমের হাত থেকে বাঁচার জন্য। তাহলে যখন ওকে বাইরে থেকে তাপ দিচ্ছি ও এনার্জি পেয়ে যাচ্ছে, খালি ছোটাছুটি করছে। তাহলে বলো তো যদি ছোটাছুটি বেশি করে তাহলে দেওয়ালে ধাক্কা জোরে না আসতে পারবে? তাহলে তার গতিশক্তি বাড়লো না কমলো? তাহলে তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে না কমে? বাড়ে। তাহলে আমরা কি জানলাম? গতিশক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে। তো এটা আমরা বলতে পারি ই, ই মানে কি স্যার? এনার্জি। আর কে, কে মানে কাইনেটিক, মানে গতিশক্তিকে বলছে। গতিশক্তি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি মানে টেম্পারেচার। তাপমাত্রা যত বাড়াবে তত বেশি গতিশক্তি বাড়বে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এই হলো আমাদের গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে যেটা জানবো, এবারে যেটা জানবো সেটা হচ্ছে ব্যাপন। কি জানবো বলো? ব্যাপন। ব্যাপন এর মানে কি জানো? হ্যাঁ, ব্যাপন কথার মানে হচ্ছে, শোনো খুব ধ্যান দিয়ে বোঝো, শোনো এটা আগে এক্সাম্পল দিই। ধরে নাও তুমি
বাড়িতে ঘরের যে কোনো একটা কোণে একটা তুমি জ্বালিয়ে দিয়েছো ধূপকাঠি, আর সেই ধূপকাঠির গন্ধে পুরোটা ঘর পুরোটা রুম একদম গন্ধ করছে, ভাল লাগছে। তার মানে এটুকু বুঝলাম যে স্যার জ্বালিয়েছি আমি একটা কোণে, কিন্তু ঘরের প্রত্যেকটা জায়গা থেকে আমি সেন্ট পাচ্ছি, পাচ্ছি না? তাহলে এখানে কি হলো, সেই অল্প জায়গা থেকে যে ধোঁয়াটা বা গ্যাসটা উৎপন্ন হলো, সেই গ্যাসটা ঘরের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে। তাহলে যেখানে গ্যাসটা উৎপন্ন হলো সেই প্রদীপের থেকে, তাহলে সেখানে গ্যাসের ঘনত্ব ছিল বেশি, আর যেখানে ছিল একদম পাতলা জায়গা, মানে যেখানে কোনো রকম ওই গ্যাস ছিল না, সেখানে ছিল লঘু জায়গা, সেই ঘন থেকে লঘুর দিকে ছড়িয়ে সব দিকে সমান হয়ে গেল। এটা প্রসেসের নাম হচ্ছে ব্যাপন। কথা বুঝতে পেরেছো? এটা বুঝলাম গ্যাস দিয়ে। কেন? আমরা পড়াচ্ছি গ্যাসের আচরণ। এটা তরলেও সম্ভব। কি করে স্যার? ধরে নাও যে তুমি একটা জলের একটা তুমি পাত্র নিয়েছো, এরকম একটা জলের একটা পাত্র নিয়েছো, ঠিক আছে? এরকম একটা জলের পাত্র নিয়েছো। এই জলের পাত্রের মধ্যে তুমি কি করলে, তোমাদের প্রত্যেকে কিন্তু তোমরা সাদা জামাতে বা কাপড়ে তোমরা নীল দাও, উজালা। তো সেখানে তুমি এই কয়েকটা ড্রপ তুমি মনে করে এখানে উজালা ফেলবে। যখন তুমি ফেলবে তো এটা তো অনেক গাঢ়, অনেক ঘন, কিছুক্ষণ পর দেখবে এই গাঢ় অংশটার জন্য নীলটা পুরোটা জল সমান রঙে রঙিয়ে যাবে। তো এটা কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। মানে এই জায়গাতে অনেক বেশি ঘনত্ব, গাঢ় জায়গাটা, আর এখানে তো স্যার আসেইনি রং, মানে পাতলা জায়গা, কিন্তু কিছুক্ষণ পর মিক্সার হওয়ার পর দেখতে পেলাম যে সবটা জায়গা সমান হয়ে গেছে, ইকুয়ালি। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়লো, এটা গল্পের নাম হচ্ছে ব্যাপন। এটা হচ্ছে তরলের জন্য, আর যেটা বললাম ধূপকাঠি দিয়ে, ওটা বললাম গ্যাসের জন্য। ঠিক আছে? তাহলে এই যে গ্যাসের ক্ষেত্রে যেটা আমরা পেলাম ব্যাপন ধর্ম, এই ব্যাপন ধর্মটা তাহলে কি প্রমাণ করছে? গ্যাসের ব্যাপন ধর্মটা প্রমাণ করছে যে গ্যাসের অণুগুলি স্থির নয়। যদি ওরা স্থির থাকতো, খালি ওটুকু জায়গায় সেন্ড করতো, ওখানে নাকটা নিয়ে গিয়ে শুনতাম যে হ্যাঁ সেন্ড করছে কি করছে না। কিন্তু এখানে যেহেতু ব্যাপন ধর্ম দেখতে পাচ্ছি, এর মানে গ্যাসের অণুগুলো বেশি থেকে কমের দিকে পুরোটা ঘর চারদিকে ছড়িয়ে পড়েছে। তাই এখান থেকে এইটুকু শিওর স্যার, গ্যাসের অণুগুলি স্থির নয়, খালি ছোটাছুটি করতেই আছে, ছোটাছুটি করতেই আছে। তাহলে গ্যাসের ব্যাপন ধর্ম থেকে প্রমাণ করতে পারলাম যে গ্যাসের গতীয় তত্ত্ব কথাটা সঠিক। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার এই ব্যাপনের উপর কয়েকটা রাশির প্রভাব দেখব, মানে ওই রাশিগুলো এসে ব্যাপনকে এগিয়ে কি করছে, মানে বাড়াচ্ছে না ঘটাচ্ছে, আমরা একটু দেখে নেব। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে তাপমাত্রা। শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে বুঝবে, এটা পরীক্ষায় আসবে যে ব্যাপনের উপর তাপমাত্রার প্রভাব লেখো। তোমরা আমাকে বলো, যদি তাপমাত্রাকে আমি বাড়িয়ে দিই, তাকাও, যদি তাপমাত্রাকে আমি বাড়িয়ে দিই, মানে চারদিকে গরম করছি, গ্যাসের কণাগুলো তখন কি করবে? আরো এনার্জি পেয়ে ছুটবে, দ্রুত ছুটবে। তা যদি গ্যাসের যদি কণা যদি বেশি ছোটে, তাহলে ব্যাপনটা বাড়লো না কমলো? আরো বেড়ে গেল। তাহলে তাপমাত্রার উপর কিন্তু গ্যাসের ব্যাপন ধর্ম নির্ভর করে। তাপমাত্রা যত বেশি তত বেশি ছোটাছুটি, মানে তত বেশি ব্যাপন। যত তাপমাত্রা কম, ব্যাপন তত কম। ঠিক আছে? এটা তোমরা বুঝে গেলে আশা করি। হ্যাঁ, নাম্বার 2, চাপ। যদি আমরা চাপটাকে বাড়িয়ে দিই, চাপটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আলটিমেটলি কি বলো, গ্যাসের অণুগুলো কি করবে? ছোটাছুটি করবে। তার মানে এর উপরেও কিন্তু নির্ভরশীল থাকছে। যাই হোক, তাহলে ব্যাপন কিন্তু আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব যে গ্যাসের যে গতীয় তত্ত্ব কথাটা বললাম, যেখানে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন কথা বলেছে, এবং আমরা দেখলাম 5-7টা পয়েন্ট দেখলাম যে আমরা গ্যাসের গতিগুলো জানলাম। কিন্তু এখন দেখব আরেকটা বিজ্ঞানী আসবে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস। কি নাম বলো? ভ্যান ডার ওয়ালস। এই যে ভ্যান ডার ওয়ালস আসবে, এই ভ্যান ডার ওয়ালস এসে এবার নতুন কথা বলবে। কি বলবে?
যে তোমরা সবাই মিলে যে কাজগুলো করেছো, কি কাজ করেছো? এই যে তোমরা সকলে মিলে গ্যাসের যে গতীয় তত্ত্ব দিলে, এই সমস্ত তত্ত্বগুলো শুধুমাত্র কার জন্য? আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো বাস্তব গ্যাসের জন্য যে প্রযোজ্য হচ্ছে না, এর পেছনে ও দুটো লজিক দেখিয়েছে। কি কি লজিক? আসো। প্রথম যে লজিকটাও বলেছে, নাম্বার 1, আগে নাম কি বললাম বলো? ভ্যান ডার ওয়ালস। এই যে ভ্যান ডার ওয়ালস, এই বাবু ইনি এসে বলছেন যে আদর্শ গ্যাসের আচরণ আর বাস্তব গ্যাসের আচরণ এক নয়। কেন? শোনো মন দিয়ে। ইনি বলছেন নাম্বার 1, শোনো ধ্যান দিয়ে শোনো। ইনি বলছেন যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে গ্যাসের কণাগুলো অত্যন্ত ক্ষুদ্র এবং এদের ভর নগণ্য, এদের ভর শূন্য বললেও ধরা হয় বা নেই বললেও বলা যায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যারা যে সমস্ত গ্যাস আছে বাস্তবে, মানে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন যারা যারা আছে, সমস্ত গ্যাসের প্রকৃতপক্ষে বাস্তবে একটু হলেও ভর কিন্তু আছে। তাহলে এখানে কি হচ্ছে বলতো? আলাদা কথা বলছে না? তাহলে এই ভ্যান ডার ওয়ালস দেখাচ্ছে যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস দুটো আলাদা জিনিস। আদর্শ গ্যাসটা হচ্ছে কিরকম? ওখানে ভরটাকে শূন্য ধরা হয়, আর এখানে ভরটা একটু হলেও আছে। তাহলে ওকে মানছে না? মানছে না? মানছে না। আদর্শ গ্যাসের যে তত্ত্বটা ও মানছে না, তো জন্য এরা হচ্ছে বাস্তব গ্যাস। ক্লিয়ার? আরেকটা কথা কি বলেছে, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যখন গ্যাসীয় তত্ত্বে আমরা দেখলাম, সেখানে বলছিল যে প্রত্যেকটা গ্যাস যে পাত্রের মধ্যে আমি রাখছি, সেই পাত্রের ভেতরে গ্যাসের কিন্তু নির্দিষ্ট আয়তন আমরা মাপছি না। গ্যাসটা যেখানে আছে যে পাত্রের মধ্যে, সেই পাত্রের আমরা আয়তন মাপছি। এই যে একটা পাত্র আছে কিনা, পাত্র আছে, পাত্রের মধ্যে গ্যাসগুলো আছে, তো আমরা কিন্তু কখনো এই অণুগুলোর আয়তন মাপতে যাই না। কারণ সবটি যদি অণু যদি বের করে করে মাপো আয়তনটা, তো এই পাত্রের সমান কি হবে? হবে না। এটা কে বলেছে? আদর্শ গ্যাসে বলছে। তো আদর্শ গ্যাসে বলছে যে কোনো গ্যাসের আয়তন মানে কিন্তু গ্যাসের আয়তন বলছি না, গ্যাসের কণাটির আয়তন বলছি না, গ্যাসটার মধ্যে যে কণাগুলো যতটা জায়গা জুড়ে আছে সেই জায়গার আয়তন বলছি। কিন্তু বাস্তবে যদি আমি দেখি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এখানে যতগুলো অণু থাকবে, প্রত্যেকটা অণু, এখানে এতগুলো অণু আছে, যে সবগুলো অণুর যদি আয়তন যোগ করি, যদি বের করি, তাহলে সেই আয়তনটা এই পাত্রের আয়তনের সঙ্গে প্রায় সমান হচ্ছে। কথা বুঝলে? তাহলে আদর্শ গ্যাসে কি বলছে? অণুগুলির আয়তন নগণ্য, মোট পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। আর বাস্তব গ্যাসে দেখছি যে সমস্ত গ্যাসের অণুগুলির আয়তন যোগ করলে সেই পাত্রের আয়তনের সঙ্গে প্রায় সমান হচ্ছে। তাহলে বাস্তব বলছে এক কথা, আদর্শতে বলছে আরেক কথা, তাহলে ম্যাচ করছে না। এই কথাগুলো কে তুলে ধরছে? ভ্যান ডার ওয়ালস। আরেকটা কথা বলেছে, কি বলেছে? বলেছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই দুটো বিন্দুর মধ্যে কোনো আকর্ষণ নাই, বিকর্ষণ নাই। আদর্শ গ্যাসে বলছে, গ্যাসের গতীয় তত্ত্বে, যে দুটো অণুর মধ্যে কোনো আকর্ষণ নাই, কোনো বিকর্ষণ নাই। ওই জন্য ওরা কি করে? সারাক্ষণ খালি ছোটাছুটি করে আর একে ওকে ধাক্কা মারে আর পাত্রের দেওয়ালে ধাক্কা মারে। এটা কে বলেছিল? আদর্শ গ্যাসে, গ্যাসের গতীয় তত্ত্বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিন্দু যতই নগণ্য হোক, কিছুটা হলেও কিন্তু ভর ওর আছে। বাস্তবে যতই নগণ্য হোক, কিছুটা হলে ওর ভর আছে। তাহলে সেই বিন্দু ভরগুলোর মধ্যে একটা স্বাভাবিকভাবে কি থাকবে? আকর্ষণ বিকর্ষণ থাকবে। কারণ তোমরা জানো, তোমরা ক্লাস 8-এ পড়েছিলে, নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছিলে, যে যে কোনো দুটি বিন্দুর মধ্যে একটা আকর্ষণ কাজ করে।
ওকে আমরা মহাকর্ষ বল বলি। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে সেই এফ এর যে মান জি ইন্টু M1 ইন্টু M2 বাই আর স্কোয়ার, সেখানে M1 M2 হচ্ছে দুটো বস্তুর ভর, আর আরটা হচ্ছে ওদের মধ্যে সরল রৈখিক দূরত্ব, আর জিটা হচ্ছে কি একটা ধ্রুবক, সর্বজনীন ধ্রুবক, আর যেটা ছিল এফটা ছিল ফোর্স বিটুইন দ্য টু পার্টিকলস। তাহলে সেক্ষেত্রে তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে দুটো যখন আমি কণা নিচ্ছি, তাহলে এই দুটোর মধ্যে অবশ্যই একটা আকর্ষণ থাকবে নিশ্চয়ই, কিন্তু আদর্শ গ্যাসে বলছে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। তাহলে বাস্তবে বলছে এক কথা, আর আদর্শ গ্যাসে বলছে এক কথা। তাহলে এগুলো হচ্ছে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, মানে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের সঙ্গে ম্যাচ করে না। তো বিচ্যুতির কারণগুলো কে উল্লেখ করেছে? ভ্যান ডার ওয়ালস। কথা মানে ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এই আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি আমরা বুঝে গেলাম। তো এই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টার, গ্যাসের আচরণ। আজকে সমাপ্ত করলাম। তোমরা যারা ক্লাসগুলো দেখছো অত্যন্ত ধন্যবাদ, এবং যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো না, প্রথম থেকেই দেখো, ক্লাসটা গ্যারেন্টি ভালো লাগবে আশা করছি। ওকে, চলো বাই, ক্লাসটা শেষ করলাম। কি চলো, ঠিক আছে।